আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে। আজি নববসন্তের প্রভাতের আনন্দের লেশমাত্র ভাগ। আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব না পাঠাতে তোমাদের করে। আজি হতে শতবর্ষ পরে। আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণতরে হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনের নবপল্লব মর্মরে। আজি হতে শতবর্ষ পরে। ভালো কর্ম মানুষকে মৃত্যুর পরেও মানুষের মাঝে বাঁচিয়ে রাখে। মৃত্যুর ৮৩ বৎসর পরেও ১৪০০ সাল কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এক অমর কীর্তি বহন করে চলেছে। ১৪০০ সাল কবিতাটি চিত্রাকাব্য গ্রন্থের ১৮৯৫ খ্রিস্টাব্দে এবং ১৩০২ বঙ্গাব্দে কবি রচনা করেন। মাত্র ৩৪ বছর বয়সে কবি এই অমর কবিতাটি রচনা করেছিলেন। এরপরেও কবিগুরু ৪৬ বছর জীবিত থেকেছিলেন এবং সাহিত্যকে আরও সমৃদ্ধশালী করে গিয়েছিলেন। আজ সেই মহাকবির স্মরণে আমাদের মন খুব প্রফুল্লিত, কারণ আজ আমরা খুলনা থেকে শহর থেকে চলেছি ২৫ কিলোমিটার দূরে প্রিয় কবির শ্বশুরবাড়ি, যা খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামে অবস্থিত। কবি সম্পর্কে আমরা সবাই জানি যে ১৮৬১ সালের ৭ই মে এবং বঙ্গাব্দ ১২৬৮ সালে ২৫শে বৈশাখ কবি জন্মগ্রহণ করেন এবং কবি মৃত্যুবরণ করেন ১৯৪১ খ্রিস্টাব্দে, যা ছিল বঙ্গাব্দ ১৩৪৮ ২২শে শ্রাবণ। কবির এই ৮০ বছরের বর্ণিল জীবন তিনি পেয়েছিলেন, আর এই অমর জীবনের মাঝেই তিনি তার সৃষ্টিকর্মগুলো অমর করে রেখে গেছেন। মূলত আমরা যার সূত্রে কবির স্মৃতির উদ্দেশ্যে আমরা যাচ্ছি, সেই কবির পত্নী, তার সম্পর্কে যদি জানতে চাই তাহলে শুধু এটুকুই বলা যায়, যার পূর্বের নাম ছিল ভবতারিণী দেবী বা ডাকনাম ছিল ফেলি। পরবর্তীতে কবির সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হন ১৮৮৩ খ্রিস্টাব্দের ৯ ডিসেম্বর বঙ্গাব্দ ১২৯০ খ্রিস্টাব্দে এবং তারপর থেকেই তার নামকরণ করা হয় মৃণালিনী দেবী। যার সম্পর্কের সূত্র ধরে আমরা কবিকে স্মরণ করতে যাচ্ছি, সেই ভবতারিণী বা ফেলি মৃণালিনী দেবীর জন্ম হয়েছিল ১৮৭৪ সালে ১ মার্চ এই দক্ষিণডিহি গ্রামে এবং মৃত্যু হয়েছিল ১৯০২ খ্রিস্টাব্দের ২৩শে নভেম্বর বঙ্গাব্দ ১৩০৯ এর ৭ই অগ্রহায়ণে। বলতে বলতে আমরা খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সামনে চলে এসেছি। কবিগুরু সম্পর্কে আমরা কম বেশি অনেকেই জানি, কিন্তু তার সন্তানদের সম্পর্কে আমরা তেমন বেশি কিছু জানি না। যদি তার সন্তান সম্পর্কে জানা যায় যে তার ৫ জন সন্তান ছিলেন, যার মধ্যে ৩ জন ছিলেন কন্যা সন্তান আর ২ জন পুত্র সন্তান ছিল। তার প্রথম সন্তান ছিলেন মাধবীলতা, ডাকনাম ছিল বেলা, যিনি ১৮৮৬ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯১৮ সালে মৃত্যুবরণ করেন। তিনি ৩২ বছরের জীবন লাভ করেছিলেন। দ্বিতীয় সন্তান ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর, ডাকনাম ছিল রথী, যিনি ১৮৮৮ সালে জন্মগ্রহণ করেছিলেন এবং ১৯৬১ সালে মৃত্যুবরণ করেছিলেন। তার জীবনকাল ছিল ৭৩ বছর। তৃতীয় সন্তান ছিল রেণুকা দেবী, যিনি ১৮৯০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং ১৯০৩ খ্রিস্টাব্দে মাত্র ১৩ বছর বয়সে মারা যান। চতুর্থ সন্তান ছিল অতসীলতা, ডাকনাম ছিল মীরা দেবী, যিনি ১৮৯৪ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৬৯ সালে ৭৫ বছর বয়সে যিনি সবচেয়ে বেশি জীবন লাভ করেছিলেন সন্তানদের মধ্যে।
এবং পঞ্চম সন্তান ছিলেন সোমেন্দ্রনাথ ঠাকুর, কনিষ্ঠ পুত্র, যিনি বেশি দিন বেঁচে থাকতে পারেনি, মাত্র 12 বছর, যিনি 1895 সালে জন্মগ্রহণ করে 1907 সালে মৃত্যুবরণ করেন। তবে তার সন্তানদের মধ্যে কেউ এই দক্ষিণডিহি গ্রামে এসেছেন কিনা এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায় না। সামনে হাতের বামে দেখতে পাচ্ছেন খানজাহান আলী ব্রিজ, অর্থাৎ রূপসা ব্রিজ থেকে যে বাইপাস সড়কটা এসেছে সেটা এখানে এসে মিলিত হয়েছে। এটা হচ্ছে আফিল গেট। শ্বশুরবাড়ি পৌঁছানোর আগে একটু বলে রাখা ভালো যে বিশ্বকবির এ বঙ্গে জমিদারির সুবাদে যে কয়টি স্থান ধন্য হয়ে রয়েছে তার একটি হলো কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শিলাইদহ গ্রাম এবং আরেকটি হলো সিরাজগঞ্জ উপজেলার শাহজাদপুর গ্রাম, যে দুইটি স্থানে যাওয়ার সৌভাগ্য আমার একাধিকবার হয়েছিল। আর একটি হলো নওগাঁ জেলার আত্রাই উপজেলার প্রতিশর গ্রাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে নওগাঁতে যাওয়া হলেও সেখানে যাওয়া হয়ে ওঠেনি আমার। অবশেষে আমরা শ্বশুরবাড়ির রাস্তা দেখতে পাচ্ছি। নিজের শ্বশুরবাড়ি যাওয়ার প্রথম দিনের অনুভূতি মনে করতে না পারলেও এই মুহূর্তে অবর্ণনীয় এক অনুভূতি অনুভব করছি। হতে পারে পরে শ্বশুরবাড়ি কোনো প্রকার মিষ্টি মন্ডা নেওয়া লাগবে না এ কারণেই, তাই আপনাদেরকেও বঞ্চিত করছি না। চলুন। কি যে এক সবুজ শ্যামল গ্রাম তা দেখতেই পাচ্ছেন। তাই তো গাইতে ইচ্ছা করছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আর কবির সেই ভালোবাসা মৃণালিনী দেবীর প্রতি পতিত হয় প্রণয় বন্ধনে রূপ নিয়েছিল। ওই দেখুন আমরা চলে এসেছি শ্বশুর বাড়ি। এটা হচ্ছে এখানকার টিকিট ঘর। এখান থেকে টিকিট কেটে আপনাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে। আর এখানে প্রবেশ মূল্য দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন রবিবার সাপ্তাহিক ছুটি, সোমবার দুপুর 1:30 থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা। এছাড়া সপ্তাহে অন্য দিনগুলো অর্থাৎ মঙ্গলবার হতে শনিবার সকাল 9টা হতে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশ, সুবিশাল মাঠ এবং সুসজ্জিত বাগান। এখানে বিশ্বকবির শ্বশুরবাড়ি সম্পর্কে বিস্তারিত বর্ণনা পাবেন।
এই অংশটিতে কবির বড় মেয়ে মাধবীলতার নামে নামকরণ করা হয়েছে। ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আপনার হাতের বামেই পাবেন কবিগুরুর আবক্ষ একটি ভাস্কর্য, এবং হাতের ডান পাশে আপনারা সেই মৃণালিনী দেবীর তারও একটি আবক্ষমান মূর্তি আপনারা দেখতে পাবেন। আমরা এখন মূল ফটক দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করছি। যদিও এখানে এখন আর কিছুই অবশেষ নেই, শুধুমাত্র কিছু পুরাতন স্মৃতি এখানে সংরক্ষণ করা হয়েছে এই সংগ্রহশালায়। তারপরেও আপনার বিভিন্ন ধরনের কবিতা এবং কবি এবং মৃণালিনী দেবী এবং তাদের পরিবার পরিজনের বিভিন্ন ছবি আমরা দেখতে পাচ্ছি। দেওয়ালের নানা কোণে নানাভাবে সাজিয়ে রাখা হয়েছে। এই ফ্রেমে আমরা ঠাকুর পরিবারের সকল সদস্যদের পর্যায়ক্রমে নাম দেখতে পাব। তবে এই মুহূর্তে নিজেকে রবীন্দ্রনাথ মনে হচ্ছে, কারণ আমার মৃণালিনী দেবী উপর থেকে আমাকে হাতছানি দিয়ে ডাকছে। আমরা একটু উপরে দোতলার দিকে যাব এবং যেতে যেতে দেখতে পাচ্ছি সেই আগের কারুকার্যময় খচিত কাস্ট আয়রনের সুন্দর যে রেলিংগুলো করা থাকতো সেটা। তবে এটা নতুন করে করা হয়েছে সম্পূর্ণ, কারণ সেগুলো সবই ধ্বংসাবশেষ হয়ে কিছুই নেই এখন। তো তারপরে নতুন করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের যে উদ্যোগ, সেটাও খুবই প্রশংসার দাবি রাখে। ছাদে যাওয়ারও ব্যবস্থা ছিল, কিন্তু আপাতত বন্ধ। আমরা উঠে পড়লাম দোতলায়। তো দোতলা উঠে ভিতরেই দেখতে পাচ্ছি মৃণালিনী দেবীর ছবি, যেটা নতুন করে হাতে আঁকা রঙিন করা হয়েছে, এবং এখানে সে পুরাতন বাড়ির ছবিও আছে। তো আমরা একটু সামনের লনে বেলকনিতে যাই। তার আগে আপনাদেরকে ঘরের মাঝে একটু দেখি যে এখানেও কিছু ছবি এবং স্মৃতিময় কিছু মুহূর্তের ছবি রাখা হয়েছে, এবং এগুলো সংগ্রহ করেছেন বিভিন্ন সময় বিভিন্ন জেলা প্রশাসক মহোদয় যারা ছিলেন, তাদের উদ্যোগে। কেমন লাগতেছে তোমার? আমরা এখন মূল বেলকনিতে চলে যাচ্ছি, যেখানে খুব সুন্দর লাগবে দেখতে। ওয়াও, অনেক বড় একটা বেলকনি ছিল। নতুন করে আমরা দেখতে পাচ্ছি পাখির বাসা তৈরি করা হয়েছে ট্যুরিস্টদের জন্য। এদিকে ছাদের কিছু অংশ, সামনের থেকে এত সুন্দর ভিউ, খুবই ভালো লাগছে। অনেক বড় জায়গা। উপর থেকে ভিউটা দেখুন, কি চমৎকার, কি মায়াময়, কি শান্ত পরিবেশ, খুবই ভালো লাগছে। দাঁড়াও, ওটাকে গার্বেজে ফেলা। ওই যে গার্বেজ,
থ্যাংক ইউ। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি, আমরা দোতলায় দাঁড়ায় আছি। দোতলা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি দেখা। দেখি আম্মু, তাই মনে হচ্ছে তোমার? আশেপাশের ভিউটা নিয়ে নিই। না, এই দোতলাতে তো করো নাই। রুমে দাঁড়িয়ে বাইরের ভিউটা অনেক সুন্দর লাগছিল। তারপরে আমরা রুম থেকে বের হয়ে যদি পিছন সাইড দেখতে যাই, পিকনিক স্পটের জন্য রাখা হয়েছে মনে হয়। পিকনিক করতে আসলে তারা এখানে রান্না বান্না খাওয়া দাওয়া করবে, সেরকম ব্যবস্থা রাখা আছে। তো আমরা আবার নিচে নেমে যাচ্ছি। নামার সময় দেখলাম এত ছোট একটি জানলা, পাখির বাসার মতো। ওয়াও, আসো না আসো না। বাগানবাড়ি পিছন সাইড, সম্ভবত এখানকার স্টাফরা ওখানে থাকে। আর এটা হচ্ছে বাথরুম, আগের বাড়ির থেকে যে একটু দূরে থাকতো বাথরুম, এটা সেটা। আর এটা পিছন সাইডে ভিউ আমরা দেখতে পাচ্ছি। এই অংশে মূলত মূল বাড়িটা এখানেই ছিল, এইখানে, যেটা এখন ভেঙে এইভাবে রাখা হয়েছে। আর রবি ঠাকুর এইখানেই এসেছিলেন, এই বাড়িতেই থেকেছিলেন। পাশের এই দোতলা ঘরটি রবি ঠাকুর নিজেই করে দিয়েছিলেন শ্বশুর মহোদয়কে, কিন্তু তিনি এখানে শুনেছি একবার মাত্র এসেছেন জীবনে, পরে আর আসেননি। তো আমরা এখানে এই ঘরের মধ্যে পুরাতন সমস্ত নিদর্শনগুলো দেখতে পাচ্ছি। ওয়াও, বাচ্চাদের খেলাধুলা করার জন্য সামান্য একটু জায়গা রাখা হয়েছে। তো চলুন দেখি। এটা অবশ্য ফুলতলা উপজেলা প্রশাসনের তরফ হতে নতুন করে করা হয়েছে। তারপরেও বাচ্চারা যেহেতু এখানে আসেন, তাদের খেলাধুলা বা সময় কাটানোর খুব ভালো একটি জায়গা। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটি পাখির বাসা, আঙ্গিকে করা হয়েছে নতুন করে। আসলে এইখানকার একটা অন্যতম আকর্ষণ এই পাখির বাসা। খুবই ভালো লাগছে, এখান থেকে পাখির চোখে রবি ঠাকুরের শ্বশুরবাড়ি দেখতে চমৎকার। মন একদম প্রশান্তিময় তা ভরে ওঠে। ঠিক আছে, আর বেশি লাগবে না। ওকে, বাই। চলো আস্তে আস্তে যাবো। 1 2 3 4 5। আমরা পাখির বাসার থেকে নেমে যাচ্ছি। ঠিক আছে, আর লাগবে না। বাই দাও।
এরকম পাখির বাসা এখন অনেক জায়গায় দেখা যায়, তবে আমি প্রথম দেখেছিলাম হুমায়ুন আহমেদের নুহাশপল্লীতে। পাখির কলতানে প্রকৃতি প্রেমীদের মাদকতা আরও বেড়ে যায়। দেখুন কি সুন্দর। আর এইভাবেই আমাদের শেষ হয়ে গেল শ্বশুরবাড়ি ভ্রমণ। আমরা যেহেতু মিষ্টি আনিনি, তাই এরাও আপ্যায়ন করেনি। তারপরেও অনেক সুন্দর লেগেছে। ভালো থাকবেন সবাই।